গ্রাহক ভোগান্তি কমেনি, নড়াইলে পাম্প ম্যানেজার হত্যায় চালক আটক, ৮ জেলার ধর্মঘট প্রত্যাহার। জুলাই সনদ নিয়ে সংসদে উত্তাপ, বিরোধী নেতার প্রস্তাবের ওপর শুনানি ৩১শে মার্চ। ৫ বছরে বজ্রপাতে ১৯০০ জনের মৃত্যু, দুর্ঘটনা কমাতে প্রযুক্তি ব্যবহারের আহ্বান আবহাওয়াবিদদের। ইসরায়েলে একযোগে হামলা, ইরান হিজবুল্লাহ হুতির, গোপনে স্থল অভিযানের পরিকল্পনা আমেরিকার, ইরানি স্পিকার। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান, স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে সরকার ও বিরোধী দলীয় নেতাদের বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ। বিরোধী দলীয় নেতা এ বিষয়ে নোটিশ দিলে সরকার দলীয় নেতারা বিধি মোতাবেক আলোচনার কথা বলেন। পরে ডেপুটি স্পিকার এ নিয়ে কথা বলার জন্য ৩১শে মার্চ সময় নির্ধারণ করে দেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের ভাগ্য নির্ধারণে রাতে বৈঠক বসছে কমিটি। সেলিম মালিকের রিপোর্ট। হুইপবর্গ এবং টানা ১৩ দিন বিরতির পর ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক। আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সংসদে ৭১ বিধির উপর আলোচনার আগে বিরোধী দলীয় নেতা জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ নিয়ে নোটিশ দিলে সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে সংসদে মুলতবি প্রস্তাব উত্থাপনের নোটিশ প্রদান করেছি। এমতাবস্থায় জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর বাস্তবায়ন প্রস্তাবনায় বর্ণিত পরিস্থিতি ও কারণ উল্লেখ করা প্রাসঙ্গিক হবে বলে আমি মনে করি। নোটিশটাই তো বৈধ হয় নাই, আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন, তারপরে আলোচনা হবে কি? আপনারা মাননীয় সংসদ সদস্য, আপনারা বসেন দয়া করে। মাননীয় স্পিকার বসেন দয়া করে, বসেন। আমি আপনার প্রোটেকশন চাচ্ছি, আপনি বিরোধী দলীয় সদস্যদেরকে ফ্লোর দিবেন, অসুবিধা নাই, কিন্তু লেট মি স্পিক। একটা কারেকশন দিচ্ছি, দয়া করে বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে। মাননীয় স্পিকার, আশা করি আপনার মধ্যে যে অনুভূতি হচ্ছে প্রথমবারের মতো আমাদের এই যে সাংবিধানিক এই যে একটা মারপ্যাচের মধ্যে আমাদেরকে রাখা হবে না। এ নিয়ে মাগরিবের নামাজের বিরতির পরে আবারও উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। আমরা এখানে সোভারেন পার্লামেন্টে এখতিয়ার নিয়ে এসেছি, সোভারেন জনগণের। আমরা এনাক্টমেন্ট করতে পারবো, আইন প্রণয়ন করতে পারবো, এবং সংবিধানও একটি আইনের মাধ্যমে, বিলের মাধ্যমে এসে সংবিধান সংশোধন হবে। মাননীয় স্পিকার, তাহলে আমরা আর এখানে না থাকি, আমরা তাহলে আর দরকার নেই। মাননীয়, এই ম্যাটারটা রিজলভ হয়ে গেছে। এনি এটা বলতেই পারেন না, কারণ আমরা গণভোটের আদেশে গণভোটে অংশগ্রহণ করে সবাই আজকের এই জায়গায় এসেছি। আমরা রক্ত ঝরিয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আমরা নতুন বাংলাদেশ আবার প্রতারণার রাজনীতি দেখতে চাই না, প্রবঞ্চনার রাজনীতি দেখতে চাই না। এর আগে ৭১ বিধির উপর আলোচনা শেষে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের জন্য সংসদের কাছে মুলতবি রাখার প্রস্তাব করেন বিরোধী দলীয় নেতা। আমরা চাচ্ছি আগে সংসদটা মুলতবি করে আলোচনায় যান আপনি, তারপরে এই সমস্ত বিষয়ে আমরা পার্টিসিপেট করব। মানে বিরোধী দলীয় নেতা এই মুলতবি প্রস্তাব উত্থাপন করেছেন। যদি ধরে উনি রাইটলি 62-তে উনি বলছেন, তাহলে উনি শুধু ওনার প্রস্তাবটা উত্থাপন করতে পারবেন। এখানে আপনি জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়ন আদেশ ২০২৫ 13ই নভেম্বর, এইটা পুরাটা পড়ার তো মাননীয় স্পিকার কোনো সুযোগ নাই। পরে এ বিষয়ে আলোচনার জন্য ৩১ মার্চ সময় নির্ধারণ করে দেন ডেপুটি স্পিকার। আগামী ৩১শে মার্চ ২০২৬ তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে ২ ঘণ্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। অধিবেশনের শুরুর দিকে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। প্রকল্পের আওতায় এর আগে সংসদের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত হয় এবং বিরোধী দলীয় নেতার নেতৃত্বে বিরোধী দলীয় সংসদীয় সভাও অনুষ্ঠিত হয়। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। গত ৫ বছরে প্রাণঘাতী বজ্রঝড় কেড়ে নিয়েছে প্রায় ১৯০০ মানুষের প্রাণ। এ মাসে এখন পর্যন্ত বজ্রপাতে নিহত হয়েছেন ২৫ জন। কালবৈশাখীর দাপটও এবার প্রকট। ঈদযাত্রায় জীবনের শঙ্কা আর ঝুঁকি নিয়ে নৌপথে যাতায়াত করেছেন লঞ্চের যাত্রীরা। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দ্রুত তথ্য পৌঁছলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।
বিস্তারিত দেখুন নাহিদ প্রিন্সের রিপোর্টে। জীবন আর মৃত্যুর মাঝখানে ব্যবধান তখন কেবল কয়েক ইঞ্চির। উত্তাল নদী আর দিগন্ত জোড়া কালো মেঘের নিচে অসহায় এক টুকরো জলযান। বৈশাখের এই তাণ্ডব যখন শুরু হয়, প্রকৃতি তখন গ্রাসী। অথচ ঘাট ছাড়ার মুহূর্তেও আকাশ ছিল নীল, নদী ছিল শান্ত। তবে কি সতর্ক বার্তার কোথাও বড় কোনো ফাঁক রয়ে গেছে? রাত 2টার সময় একটা ক্লাউড ফর্ম করলো, যেটা দিয়ে আপনার কালবৈশাখী হবে। এখন আমি এই মেসেজটা যখন ওদেরকে দিব যে ইন্ড ইউজার, কিন্তু ইন্ড ইউজার ঘুমাচ্ছে, সে জানে না, তাহলে কীভাবে দেবো? এই জন্য যদি ডাইরেক্ট ফোকাল পয়েন্ট থাকে, তাহলে ওখানে যদি আমি সেটা দিতে পারি, তাহলে সে এটাতে বেশি উপকৃত হবে এবং সে অ্যাওয়ার্ড হবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে গত 5 বছরে ঝড়ের পাশাপাশি বজ্রপাতে সারা দেশে মারা গেছেন 1893 জন। 2020 সালে বজ্রপাতে মারা গেছে 420 জন, 2021 সালে 363 জন, 2022 সালে 337 জন, 2023 সালে 322 জন, 2024 সালে 271 জন, 2025 সালে 173 জন। এছাড়াও 2026 সালের 28 মার্চ পর্যন্ত বজ্রপাতে নিহত হয়েছেন 25 জন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে আর্লি ওয়ার্নিং সিস্টেম দেয় বজ্রঝড়ের 2 থেকে 4 ঘন্টা আগে, দিনে 4 বার অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য সতর্কবার্তা দিয়ে থাকে। এগুলো যদি অনুসরণ করে, তাহলে এই যে বজ্রঝড়ের প্রাণহানি তা বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। তথ্য প্রযুক্তির এই সোনালী সময়ে দুর্যোগের আগাম তথ্য থাকার পরও কেন অসহায় আত্মসমর্পণ করবে মানুষ? বিপদে পড়ার আগেই আধুনিক আর্লি ওয়ার্নিং সিস্টেম পৌঁছানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগাম বার্তাগুলো দেওয়া হয়, কিন্তু মানুষ সচেতনতার জায়গা থেকে মানুষ অনেক সচেতন না, মানুষ অনেক সময় ইগনোর করে। তারা মনে করে যে এই তথ্য তাদের জীবনে কোনো এফেক্ট করবে না। তো এই ধরনের একটা ইগনোরেন্স আছে, এক ধরনের মানসিকতার ব্যাপার আছে, এক ধরনের অ্যাওয়ারনেসের ব্যাপার আছে। এটা একটা বড় সমস্যা। আবহাওয়া অধিদপ্তর বলছে, তথ্য প্রাপ্তির এই জটিলতা কমাতে প্রয়োজন দ্রুততর যোগাযোগ প্রযুক্তি। কারণ গতির এই যুগে সংকেত যদি ঝড়ের পরে পৌঁছায়, তবে সেই কাগজের সতর্ক বার্তা বাঁচাতে পারবে না প্রাণ, এড়ানো যাবে না ক্ষয়ক্ষতি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। রাজস্ব ঘাটতি কমাতে আগামী 3 মাসে জোরালো পদক্ষেপ নিচ্ছে সরকার। একই সঙ্গে এই সময়ের মধ্যেই রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। জাতীয় রাজস্ব বোর্ডে আয়োজিত রাজস্ব আহরণ বিষয়ক টাস্কফোর্সের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, আগের সরকার গোজামিল দিয়ে রাজস্ব আয়ের চিত্র তুলে ধরেছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তার মতে গোষ্ঠীতান্ত্রিক প্রভাবে কর জিডিপি হার তলানিতে নেমে গেছে, ফলে বেড়েছে দরিদ্রতা। এই অবস্থা থেকে উত্তরণের সামাজিক সুরক্ষার আওতা বাড়ানোর পাশাপাশি কর ফাঁকি ও জালিয়াতি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, করের হার বাড়ানো নয়, বরং করের আওতা বাড়িয়ে আদায়ের পরিমাণ বৃদ্ধিতেই জোর দিচ্ছে সরকার। বিসিবি কর্মকর্তাদের দুর্নীতি খতিয়ে দেখতে দুদকের সহায়তা চেয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিগত সময়ে বিসিবির অর্থ ব্যবহার করে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অর্থ কিংবা জনবল, তারা বিগত সময়ে যে ভোটের অধিকার হরণের জন্য একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে তারা এই ধরনের অপকর্মগুলো করেছে। এই বোর্ডের যারা এই অপকর্মের সাথে জড়িত ছিলেন, সেই সকল কর্মকর্তা কিংবা কর্মচারী, তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ। আমি আশা করব আমাদের যে দুদকের যিনি মহাপরিচালক রয়েছেন, তার কাছে আহ্বান করব এ বিষয়ে কোনো তদন্ত কোনো কিছু থাকলে তিনি যাতে আমাদেরকে অবগত করেন এবং এগুলো যাতে জাতির সামনে উপস্থাপিত হয়। নানান জল্পনা কল্পনার ইতি ঘটিয়ে দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুপুরে বিসিবি কার্যালয়ে অফিসও করেছেন তিনি। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গত 16 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন বুলবুল। লম্বা ছুটি কাটিয়ে জাপানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মিটিং শেষে গতরাতে ঢাকায় ফেরেন তিনি। দুপুরে নিজ কার্যালয়ে অফিসও করেন বোর্ড প্রধান। জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্পের খোঁজ নিতে মাঠেও আসেন বুলবুল।
প্রধান কোচ ফিল সিমন্স সহ কয়েকজন ক্রিকেটারের সঙ্গেও আলোচনা করতে দেখা যায় বিসিবির সভাপতিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের জন্য মিরপুর স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্প করছে জাতীয় দলের ক্রিকেটাররা। এরই সাথে খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পেট্রোল পাম্পে গ্রাহক ভোগান্তি কমেনি, নড়াইলে পাম্প ম্যানেজার হত্যায় চালক আটক, 8 জেলার ধর্মঘট প্রত্যাহার। গণভোটে জুলাই সনদ নিয়ে সংসদে উত্তাপ, বিরোধী নেতার প্রস্তাবের ওপর শুনানি 31শে মার্চ। 5 বছরে বজ্রপাতে 1900 জনের মৃত্যু, দুর্ঘটনা কমাতে প্রযুক্তি ব্যবহারের আহ্বান আবহাওয়াবিদদের। ইসরায়েলে একযোগে হামলা, ইরান হিজবুল্লাহ হুতির, গোপনে স্থল অভিযানের পরিকল্পনা আমেরিকার, ইরানি স্পিকার। এ ছিল এনটিভি সন্ধ্যার খবরে। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।